সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। একই সাথে তার দুইটি অ্যাকাউন্টের একটি থেকে ৪৪ লাখ টাকা ডিপিএস ও আরেকটি অ্যাকাউন্টে ১২ লাখ টাকার এফডিআর এর সন্ধান মিলেছে। বুধবার সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়। লকারের নম্বর ১২৮। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত এই লকারের সন্ধান পাওয়া গেছে। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে বলেও জানান তিনি। দর্শক, এই বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। আশিক, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সাবেক প্রধানমন্ত্রীর জব্দ হওয়া এই লকারটি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ কি তথ্য দিয়েছে একটু জানাবেন, আর পরবর্তী কার্যক্রমের কোনো তথ্য রয়েছে কিনা? আজ সকালেই এনবিআর এর যে গোয়েন্দা সেল সিআইসি তারা শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে। এটি মতিঝিলের সেনা কল্যাণ ভবনের যে পূবালী ব্যাংকের শাখা রয়েছে সেই শাখায়, আমি পূবালী ব্যাংকের সেই শাখাতেই রয়েছি। আমরা সকাল থেকেই তাদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলার চেষ্টা করেছি। তারা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত এই লকার জব্দের বিষয়ে কোনো তথ্য আমাদেরকে দেয়নি। তবে আমরা তাদের সাথে অনানুষ্ঠানিকভাবে কথা বলেছি কর্মকর্তাদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছে এটি দীর্ঘদিন আগের একটি লকার শেখ হাসিনার। এই লকারটি খোলার জন্য শেখ হাসিনা নিজে দুইবার এই ব্যাংকে এসেছিলেন, এই তথ্যটুকু আমরা জানতে পেরেছি। এবং সেই লকারে কি আছে এখন পর্যন্ত সেটি আমরাও এখন পর্যন্ত নিশ্চিত না। এবং এটি যখন খোলা হবে, এটি খোলার একটি প্রক্রিয়া আছে। এটি বাংলাদেশ ব্যাংক, আদালত এবং একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই ব্যাংকের লকারটি খুলতে হয়। সেই প্রক্রিয়াটি এখনো হয়নি। এনবিআর এর সদস্যরা আজ সকালে এসে ব্যাংকে এসে কর্মকর্তাদেরকে সাথে নিয়ে এসে তারা এই ব্যাংকের লকারটি জব্দ করে রেখে গেছে। পরবর্তীতে তারা এটি খুললে হয়তো তখন বলা যাবে যে আসলে ব্যাংকে কি রাখা ছিল। স্বাভাবিকভাবে ব্যাংকের লকারে আমরা যেমনটি জানি যে স্বর্ণালংকার, এফডিআর এর কাগজপত্র বা জমির দলিল সহ যে সকল মূল্যবান জিনিসপত্র থাকে, মানুষ সেগুলো জমা রাখে ব্যাংকের এই লকারে। একটু জানাতে চাই যে এই ব্যাংকে শুধু লকার না, এই ব্যাংকে শেখ হাসিনার নিজ নামে ১২ কোটি টাকার একটি এফডিআর এবং যৌথ নামে শেখ হাসিনা সহ আরেকজনের তাদের যৌথ নামে ৪৪ কোটি টাকার একটি এফডিআর এর সন্ধান কিন্তু পাওয়া গেছে। এটি এনবিআর এর যারা গোয়েন্দা সেলের যারা কর্মকর্তা তারা কিন্তু এই তথ্য আমাদেরকে জানিয়েছে। তো এখন পর্যন্ত আমরা ব্যাংক কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাইনি, তবে আমরা চেষ্টা চালাচ্ছি। আর যখন আনুষ্ঠানিকভাবে খোলা হবে, এই প্রক্রিয়াটি যখন অনুসরণ করে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যখন উপস্থিতিতে যখন খোলা হবে, তখন বলা যাবে যে এর ভিতরে আসলে কি আছে। তবে আমরা এখন পর্যন্ত রয়েছি, চেষ্টা করছি আমরা ব্যাংক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য। লাবণী। আশিক, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই এই বিষয়ে আরও তথ্য আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। বিআইডব্লিউটি এর বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দুদক। দর্শক, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। আরও খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সবুজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। অভিযানের কি খবর রয়েছে সর্বশেষ একটু জানাবেন, আর এখন পর্যন্ত আসলে কি কি অনিয়মের তথ্য পাওয়া গেল? কানিজ, আমি বিআইডব্লিউটি এর ১০ম তলায় আছি। এইখানে কিন্তু বিআইডব্লিউটি এর নৌ সংরক্ষণ এবং পরিচালন যে বিভাগ, সেই বিভাগটি অবস্থিত। এবং এই বিভাগে এখন দুদকের কর্মকর্তারা এখানে অভিযান চালিয়েছে এবং তাদের কাছ থেকে জানতে চাচ্ছে, বিভিন্ন নথিপত্র যাচাই বাছাই করছে। তাদের যে অভিযোগের প্রেক্ষিতে আজকে এই দুদকের এনফোর্সমেন্ট অভিযানটি চলছে, সেটি হচ্ছে ঠিকাদারদের কাছ থেকে কাজ পাইয়ে দেওয়ার নামে তারা হচ্ছে যে ঘুষ চেয়েছে, সেই অভিযোগে কিন্তু আজকে এখানে বিআইডব্লিউটি এর এইখানে অভিযানটি চলছে। তো এখানে দুজন কর্মকর্তার অফিস রুম পাশাপাশি আছে। পরিচালক মোহাম্মদ শাহজাহান, ওনার কক্ষে উনি নেই। দুদক কর্মকর্তারা যখন এসেছেন, সে উপস্থিতি টের পেয়ে হয়তো উনি সরে গেছেন বলে আমাদের কাছে এরকম তথ্য আমরা পেয়েছি। কিন্তু এখন মোহাম্মদ আব্দুর রহিম, যিনি অতিরিক্ত পরিচালক মেরিনের দায়িত্বে আছেন, তিনি কিন্তু এই মুহূর্তে ভেতরে আছেন এবং তাকে বিভিন্ন নথিপত্র দেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো বিআইডব্লিউটি এর এই বিভাগকে কিন্তু এর আগেও বহু অভিযোগ আমরা পেয়েছি যে বিভিন্ন প্রতিষ্ঠানকে ভুয়া প্রতিষ্ঠানের নামে বিল করা, এবং সর্বশেষ একটি অভিযান বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়টি সংবাদ প্রচার হয়েছে যে জ্বালানি সরবরাহ করার জন্য মোবিল, ডিজেল, কেরোসিন সহ বিভিন্ন সরবরাহ করার
জন্য একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে জানা যায় যে এই প্রতিষ্ঠানের যে ঠিকাদারি যে শর্ত, সেই শর্ত অনুযায়ী যেখানে যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেই ঠিকানা আসলে মূলত এই প্রতিষ্ঠানের নয়। তো ভুয়া ঠিকানা আর প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিল করা হয়েছে, এই ধরনের অভিযোগ আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি এবং সেই অভিযোগটি মূলত প্রধান যে অভিযুক্ত ছিলেন তিনি হচ্ছেন এই বিভাগের পরিচালক মোহাম্মদ শাহজাহান, কিন্তু উনি এখন এই মুহূর্তে নেই, দুদক কর্মকর্তারা এসে ওনাকে পাননি এবং আমরা তার পক্ষের সামনে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আব্দুর রহিম যিনি অতিরিক্ত পরিচালক আছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ভেতরে আমরা বাইরে অপেক্ষা করছি। এরপর যখন পুরোপুরি জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হবে, কাগজপত্র যাচাই হবে, হয়তো দুদক কর্মকর্তারা আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন, পরবর্তীতে আমি আপনাকে জানাতে পারবো। সবুজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে এই বিষয়ে আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম, বিআইডব্লিউটি এর বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে দুদকের একটি অভিযান চলছে। এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ছাত্র শিবিরের ব্যানারে কেউ ডাকসু নির্বাচনে অংশ নেয়নি, তাহলে তাদের নাম কেন জড়ানো হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব জাতীয় নির্বাচনে পড়ুক তা বিএনপি চায় না। বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। অনেকদিন পরে নির্বাচন হবার কারণে এবার বেশ কিছু ভুল ত্রুটি ছিল বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, যারা স্বনামে ডাকসুতে অংশগ্রহণ করতে চায়নি তাদের একটি উদ্দেশ্য আছে। তিনি আরও বলেন, এমন ছাত্র রাজনীতি চাই না যারা ফ্যাসিবাদ তৈরি করে। আর বিএনপি আগামী সংসদে গেলে নারীদের জন্য মনোনয়ন 10% বিধান আনা হবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 12টি সম্পাদকীয় পদের মধ্যে 9টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি 3টি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। ডাকসুর নতুন ভিপি ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং GS/SM ফরহাদ। এজিএস সহ ডাকসুতে পদ আছে 28টি। এবারের নির্বাচনে 70% ভোটার ভোট দিয়েছে। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদন। গতকাল মঙ্গলবার সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল 4টায়। সারা রাত ভোট গণনা শেষে বুধবার সকাল 8:30 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়। ভোট গণনা শেষে ভিপি হিসেবে ইসলামী ছাত্র শিবির নেতা সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়। সাদিক কায়েম পেয়েছেন মোট 14,042 ভোট, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা 3,389 ভোট। মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট 14,042। জিএস পদে নির্বাচিত হন শিবিরের SM ফরহাদ। তিনি পান 10,794 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের শেখ তানভীর হামিম পান 5,283 ভোট। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার 2,131 ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক ব্যালট নম্বর 1 আরাফাত চৌধুরী, সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোট 4,044। আল সাদিক ভুঁইয়া, প্রাপ্ত ভোট 271। 3 এনামুল হাসান অনয় 75। 4 SM ফরহাদ, প্রাপ্ত ভোট 10,700। $11,772 ভোট পেয়ে এজিএস পদে ছাত্র শিবির নেতা মোহাম্মদ মহিউদ্দিন খান নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন 5,064 ভোট। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন 900 ভোট। ব্যালট নম্বর 14 মোহাম্মদ মহিউদ্দিন খান সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা 11,000।
প্রায় 40,000 ভোটারের মধ্যে 70% বেশি শিক্ষার্থী ভোট দিয়েছেন বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কর্তৃপক্ষ। সুমন মাহমুদ, 71, ঢাকা। ডাকসু নির্বাচনের মাধ্যমে শিবিরের ওপর শিক্ষার্থীরা নেতৃত্বের আমানত রেখেছেন বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম। স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত লড়াই চলবে জানিয়ে যে কোনো সমস্যায় শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এদিকে এই জয় শিক্ষার্থীদের উৎসর্গ করেছেন নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ। মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে। আমি ডাকসুর ভিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাকসুর ভিপি হিসাবে পরিচয় দিতে চাই না। আমি আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই, আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই, আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসাবে পরিচয় দিতে চাই, আমার বন্ধুর একজন বন্ধু হিসাবে পরিচয় দিতে চাই, আমার শিক্ষকের একজন ছাত্র হিসাবে আমি আমাকে পরিচয় দিতে চাই। আমি কথা দিচ্ছি, সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর ভিপি হওয়ার পরও তার কোনো পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব পালন পর্যন্ত যে কদিন সেই দায়িত্বে আমাদের থাকবো, আমি ব্যক্তিগতভাবে থাকবো, সেই কদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী, আমি যদি আমার পথ চলায় কোনো ভুল করি, কোনো ভুল পথে পা বাড়াই, কোনো ভুল কিছু করি মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাদের সাথে সাথে ভুল শুধরে দেয়। দর্শক, ক্যাম্পাস থেকে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল অপু। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আজ তো ডাকসু নির্বাচনের পরের দিন, ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন বেলা বাড়ার সাথে সাথে, আর যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা কি বলছেন জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু আজকে সকল ধরনের পরীক্ষা এবং ক্লাস কিন্তু বন্ধ রয়েছে এবং সকাল থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছি এবং প্রায় অনেকগুলো হলেই গিয়েছি। আমরা শিক্ষার্থীদের যে আনাগোনা অন্যান্য দিনে থাকে তেমনটা কিন্তু আমরা আজকে একেবারেই দেখতে পাচ্ছি না, যেহেতু গতকাল ভোট হয়েছে, রাতব্যাপী ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু আজকে আমরা এই দুপুর পর্যন্ত খুব তেমন একটা তাদের সংখ্যা ক্যাম্পাসে আনাগোনা কিন্তু আমরা তাদের দেখতে পাইনি। তবে ছাত্র শিবির থেকে যে প্যানেল হয়েছে সেই প্যানেল থেকে অন্ততপক্ষে 23টি পদে কিন্তু তারা বিজয় অর্জন করেছে না 28টি পদের ভিতরে। এর প্রেক্ষিতে কিন্তু সাদিক কায়েম, জিএস ফরহাদ তারা কিন্তু গণমাধ্যমে কথা বলেছে বিজয়ী হবার পরে। তারা যেটি বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভোটার যারা রয়েছে এবং শিক্ষার্থী যারা ছিলেন 39,874 জন যে ভোটার ছিলেন এবং তাদের যে সকল চাহিদা এবং চাওয়া পাওয়া রয়েছে সেগুলো পূরণে তারা আন্তরিকভাবে কাজ করবেন। তারা নির্বাচনের আগে যে সকল প্রত্যাশা ওয়াদা করেছিলেন সেই ওয়াদাগুলো তারা পূরণ করবেন, এমনটি কিন্তু তারা বলেছেন। এবং পাশাপাশি এও বলেছেন যে ইসলামী ছাত্র শিবির থেকে কিন্তু 2 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে কাল এবং পরশুদিন। তারা যেটি বলছে যে তাদের এই বিজয়ে তারা জুলাই আন্দোলনে যে সকল শহীদ হয়েছিলেন সে সকল শহীদ পরিবারের সাথে তারা দেখা করবেন এবং এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন এবং আহত হয়েছেন তাদের খোঁজ খবর নেবেন। এছাড়াও তারা শুকরানা নামাজ আদায় করবেন এবং সকল বিশ্ববিদ্যালয় তাদের যে সকল ইউনিটসমূহ রয়েছে জেলা, উপজেলা এবং মহানগরে সে সকল ইউনিটগুলোতে কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন। এছাড়াও যখন ফলাফল ঘোষণা করার মুহূর্তে কিন্তু বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি তিনি কিন্তু সকালবেলাতে সিনেট ভবনের ভিতরে ছিলেন এবং শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ তারাও কিন্তু ছিলেন। সব মিলিয়ে বলা চলে যে গতকালকে রাতব্যাপী যে উত্তেজনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের সড়কগুলোতে, সেই উত্তেজনা কিন্তু আজকে নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কিন্তু একেবারেই শান্ত রয়েছে। অপু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নিশ্চয়ই আমরা ক্যাম্পাসের আরও নতুন তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাইমিনুল অপু। বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের পালে হাওয়া লেগেছে।
সম্প্রতি সফরে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি চেয়েছেন ধর্ম উপদেষ্টা। বিশ্লেষকরা বলছেন, এরকম আবেদন করার আগে আরও সচেতন থাকা প্রয়োজন। আর পাকিস্তানের বিশেষজ্ঞরা মনে করেন উভয় দেশের শিক্ষার্থী বিনিময় সম্পর্ক জোরদার করতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। রাষ্ট্রীয় সফরে পাকিস্তান ভ্রমণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। পাকিস্তানের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি, যোগ দেন আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সেও। দীর্ঘদিন পর বাংলাদেশের মন্ত্রী পদমর্যাদার কেউ পাকিস্তান সফর করলেন। বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আমনা খান। I think such kind of high level visits and meetings are very important for the bilateral relationship between Bangladesh and Pakistan, and it will really improve the brotherly ties. And we are very happy that after long time we come to this point that these two nations are meeting frequently and having such kind of high level visits. So visit of a religious advisor to Pakistan is a strong message towards both the states and towards the region as well, that how our ties are growing. সম্পর্ক স্বাভাবিকীকরণের এমন পর্যায়ে পাকিস্তান সরকারের প্রতি বাংলাদেশের মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। দেশটিও বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। তরুণ প্রজন্মকে পাকিস্তানের সঙ্গে পরিচিত করার এই সুযোগ হাতছাড়া করতে চায় না দেশটি। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান মনে করেন, ব্যবসা বাণিজ্যের মতো ঝুঁকিমুক্ত খাতগুলো ছাড়া অন্য বিষয়ে অতি আগ্রহ বাংলাদেশের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে। দেশের ছাত্র, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা যারা ধর্ম নিয়ে পড়াশোনা করতে যায়, তারা যদি আপনার পাকিস্তানে যাওয়া শুরু করে, তখন সেই ধরনের ইমেজ আমাদের তৈরি হতে পারে বা ভাবমূর্তি আমাদের তৈরি হতে পারে। আমি ঠিক জানি না, আমার একটু সংশয় আছে যে উনি ওখানে গিয়ে যে কথাগুলো বলেছেন সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করেছেন কিনা বা সরকারের সিদ্ধান্ত আকারেই তিনি সেই কথাগুলো সেখানে বলেছেন কিনা, সেটা নিয়ে আমার একটু সংশয় আছে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের দেশটিতে অবাধ যাতায়াতের সুযোগ নতুন করে সংকট তৈরি করতে পারে বলেও মনে করেন তিনি। আমাদের সমস্যা হবে হলো ভাবমূর্তিগত দিক থেকে। পাকিস্তান তো একটা মুসলিম প্রধান, ইনফ্যাক্ট একটা ইসলামিক কান্ট্রি। বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ। সুতরাং এই ধরনের দেশের ক্ষেত্রে বহির্বিশ্বে খুব স্বাভাবিক যে আমরা একটা ভালনারেবল অবস্থায় আছি, কেননা পশ্চিমা দেশে খুব সহজেই আমাদেরকে একটা ওই টেররিস্ট ট্যাগ দিয়ে দেয়, যেহেতু আমরা মুসলিম প্রধান দেশ। তবে ডক্টর আমনা খানের মতে পাকিস্তানের সরকার নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীরা নির্ভয়ে পড়াশোনা করতে পারে। Of course there might be some madrasas or the institutes, but those are under the control of those extremist factors. So and recently, like from past few years, things are quite normal in Pakistan. There aren't any much cases of extremism and terrorism, especially all over the Pakistan. But maybe they do exist, but in very limited part of Pakistan on some of specific areas. এছাড়া ধীরে ধীরে পাকিস্তানে জঙ্গিবাদ কমে যাচ্ছে বলে বিশ্বাস করেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন হবে। নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ২১টি হলে বসেছে ২২৪টি বুথ। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ব্যালট বাক্স আলাদা থাকছে। বিশ্ববিদ্যালয়ের ১২টি গেটে মোতায়েন থাকছে সহস্রাধিক পুলিশ। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। অন্যদিকে হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পাওয়ার পর চেম্বার আদালতে ওই রায় স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ পাচ্ছেন না সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়। ডোপ টেস্ট হয়ে গেছে প্রার্থীদের। সাধারণ শিক্ষার্থীরা বলছেন নির্বাচন আয়োজন নিয়ে এখনো কোনো অভিযোগ নেই। প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এখানে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী থাকবে। শত বাধা বিপত্তি থাকুক, যত যাই কিছুই হোক, আগামীকাল যেন সুষ্ঠু অবাধ একটি নিরপেক্ষ নির্বাচন হয়, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আকুল আবেদন জানাবো। নির্বাচন কর্মকর্তারা জানান ২১টি হলে ২১টি কেন্দ্রে ২২৪টি নির্বাচনী বুথ বসানো হয়ে গেছে।
সার্বিক নিরাপত্তায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। ব্যালট পেপারে টিক চিহ্ন দিয়ে ভোট দিতে হবে। প্রতি 200 ব্যালট পেপারের জন্য থাকছে একটি বাক্স। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ব্যালট বাক্স আলাদা। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 21 জন রিটার্নিং অফিসার, 67 জন পোলিং এজেন্ট এবং 67 জন সহকারী অফিসার কেন্দ্রগুলোতে উপস্থিত থাকবেন, যারা সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের প্রার্থী এবং ভোটার সকলের মধ্যেই একটি উৎসাহ, উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি, যার মাধ্যমে সকলের সহযোগিতা নিয়ে এবং আপনাদের যারা আছেন মিডিয়ার সকলের অংশীজনের সহযোগিতা নিয়ে একটি সুন্দর নির্বাচন আমরা সম্পন্ন করতে পারব। 12টি গেটে 1000 থেকে 1200 পুলিশ মোতায়েন করা হবে। নির্বাচনে মোট ভোটার 11,897 জন। এর মধ্যে 6,102 জন ছাত্র এবং 5,817 জন ছাত্রী। ভোটারের 48.8% ছাত্রী। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। কেন্দ্রীয় সংসদে 25 পদে লড়ছেন 177 জন। এতে ভিপি পদে 9 এবং জিএস পদে লড়ছেন 8 জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 445 জন। বাধ্যতামূলক করা হলেও 56 প্রার্থী ডোপ টেস্টে নমুনা দেননি। হাসান আহমেদ, 71। দর্শক, জাকসু নির্বাচনের আজকের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। যেমনটি আপনার প্রতিবেদনে আমরা জানাচ্ছিলাম দর্শকদেরকে যে দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন এবং মঙ্গলবার তো আনুষ্ঠানিক প্রচারণাও শেষ হয়ে গেছে। এখন ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, এবং কারো কি কোনো অভিযোগ রয়েছে কিনা? লাবণী, এখন ক্যাম্পাসের পরিবেশ বলতে গেলে একদমই ঠান্ডা। আজকে ক্লাস পরীক্ষা সবই বন্ধ, এই কারণে শিক্ষার্থীরা যারা আছেন তারা হল থেকে বের হননি, সবাই হলে অবস্থান করছেন। আর ভোট যেহেতু হলে, আগামীকালকে শিক্ষার্থীরা হলে ভোট দেবেন। বাইরে কিন্তু জাহাঙ্গীরনগরে কোনো কেন্দ্র বা ভোট কেন্দ্র স্থাপন করা হয়নি। বিশ্ববিদ্যালয়ে 21টি যে আবাসিক হল আছে, এই আবাসিক হলগুলোতেই ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। 224টি ভোট কেন্দ্রে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। আর এখন পর্যন্ত অভিযোগ বলতে গেলে ছাত্র শিবির কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন বরাবর অভিযোগ জানিয়েছেন তাদের যে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে। সবচেয়ে বড় যে বিষয়টি তারা ফোকাস করেছেন সেটি হচ্ছে যারা প্রার্থী আছেন, প্রার্থীদের সাথে কোনো এজেন্ট থাকতে পারবে না, বা অর্থাৎ ভোট গণনার সময় থাকতে পারবে না। এইটি নিয়ে তারা দাবি জানিয়েছেন যে এটি যাতে করা হয়, কারণ প্রত্যেকটা নির্বাচনে এজেন্ট থাকে প্রার্থী, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি বাদ দিয়েছিল। গতকালকে বাকশাসের পক্ষ থেকে ওই দাবিটি জানানো হয়েছে নির্বাচন কমিশনে, তবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সুস্পষ্টভাবে জানাতে পারেনি যে তারা আসলে এই এজেন্টের বিষয়টি আমলে নিবে কিনা। এর বাইরে ডোপ টেস্টের যে বিষয়, গতকালকে ডোপ টেস্ট শুরু হয়েছে, এখনো পর্যন্ত ডোপ টেস্টের কোনো ফলাফল কিন্তু দেখতে পারি আমাদের জানা এখনো পর্যন্ত বের হয়নি। আগামীকালকে ভোট, যদি সেখানে কারো ডোপ টেস্টে পজিটিভ আছে, কেউ যদি ধরা পড়ে, সেক্ষেত্রে আসলে তার বিষয়ে কি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, বা তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে কিনা, বা সেটার কোনো প্রতিক্রিয়া দেখা দিতে পারে কিনা, এই বিষয়েও কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন দ্বিধাদ্বন্দ্বে আছে, বা যারা আছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট তারাও দ্বিধাদ্বন্দ্বে আছে যে শেষ পর্যন্ত আসলে কি হয়। আর এখনো পর্যন্ত মেডিকেলের যিনি কর্মকর্তা আছেন তিনি জানিয়েছেন যে যদি কেউ চায়, কারণ এখনো পর্যন্ত বেশ কয়েকজনের ডোপ টেস্ট বাকি আছে, স্যাম্পল দেননি অনেকেই হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে, তারা যদি চায় এখনো পর্যন্ত তাদের যে নমুনা সেটি তারা নিবে। প্রার্থী যারা স্বস্তি প্রকাশ করছেন যে নির্বাচনের সার্বিক যে পরিবেশ বা পরিস্থিতি সেটি ঠিকঠাক আছে। আর ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আর বিকেলের মধ্যে এলইডি মনিটর লাগানো হবে ভোট কেন্দ্রে এবং বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোতে। আর ভোট পুরোপুরি হবে ওএমআর সিস্টেমে, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে। তো আশা করা যাচ্ছে যে একটা সুষ্ঠু পরিবেশে আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 33 বছর পর ভোট অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা একটি উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করবেন এবং তাদের যে প্রতিনিধি যারা সিনেটে তাদের হয়ে কথা বলবেন তাদেরকে নির্বাচিত করবেন। লাবণী। রায়ান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা জাকসু নির্বাচনের আরও তথ্য পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন। বিশ্বব্যাপী দুর্বল হতে থাকলেও বাজার থেকে কিনে কিনে টাকার বিপরীতে ডলারের মান ধরে রাখছে বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ী নেতারা বলছেন, একদিকে সংকোচনমূলক মুদ্রানীতি, অন্যদিকে ডলার কিনে বাজারে টাকা ছেড়ে মুদ্রানীতি বাস্তবায়নে স্ববিরোধী অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে মূল্যস্ফীতি কমানোর সুযোগও হাতছাড়া হচ্ছে। তবে অর্থনীতিবিদদের কেউ কেউ বলছেন, বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে সঠিক পথেই রয়েছে বাংলাদেশ ব্যাংক। রুহুল আমিনের রিপোর্ট।
ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতির কারণে নতুন মেরুকরণের মুখে বিশ্ব বাণিজ্য। মুদ্রা বাজারে শক্তিশালী অবস্থান হারাচ্ছে মার্কিন ডলার। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর হিসেবে চলতি বছরের প্রথম 6 মাসে ডলার দর হারিয়েছে 11%, যা 50 বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্বমুদ্রা হিসেবে পরিচিতি পাওয়া এই মুদ্রাটির এমন পতন চলতেই থাকবে বলে পূর্বাভাস দিচ্ছেন অর্থনীতিবিদরা। যদিও বাংলাদেশে দাম স্থিতিশীল, কারণ বাজার থেকে ডলার কিনে মান ধরে রাখছে কেন্দ্রীয় ব্যাংক। আমদানি নির্ভর অর্থনীতির বাংলাদেশের আন্তর্জাতিক লেনদেনের প্রধান মাধ্যম এই ডলার। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই মুদ্রাটির মান কমলে এবং টাকা শক্তিশালী হলে আমদানি পণ্যের দাম কমে যেত কিনা। যদিও এতে প্রবাসী ও রপ্তানিকারকদের নাখোশ হওয়ার ঝুঁকি থাকে। জোর করে ডলারের মান ধরে রাখার নীতিতে খুশি নন এই ব্যবসায়ী নেতা। তার মতে সংকোচনমূলক মুদ্রানীতির মাধ্যমে বাজারে টাকার সরবরাহ কমিয়ে দেয়া এবং ডলার কিনে বাজারে টাকা ছাড়া পরস্পর বিরোধী নীতি। এসব পদক্ষেপ ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতিরও খেলাপ। বাংলাদেশি টাকার মানকে ধরে রাখার জন্য যদি ডলার কিনে, তাহলে সেটা তো ভায়োলেশন অফ দ্য এগ্রিমেন্ট উইথ ইন্টারন্যাশনাল কমিউনিটি। আপনি ফরেন এক্সচেঞ্জ খালি ধরে রাখি লাভ কি? আপনি যদি সংকুচিত মুদ্রানীতি ফলো করেন, তারই তো কেউ টাকা পাবে না বিনিয়োগ করার জন্য। তো আপনার বিনিয়োগও কমে যাবে, কর্মসংস্থানও কমে যাবে। সো এটার আলটিমেট যে এফেক্ট, আলটিমেট যে এটার কনসিকুয়েন্সেস ভবিষ্যতে কিন্তু খারাপ হবে। এই অর্থনীতিবিদের মতে বৈদেশিক বাণিজ্যে, বিশেষ করে রপ্তানি বাণিজ্যে আস্থা ধরে রাখতে ও খরচ কমাতে রিজার্ভ বাড়ানো দরকার। তাই ডলার নিয়ে বাংলাদেশ ব্যাংকের বর্তমান নীতি সমর্থন করেন তিনি। রিজার্ভ বাড়ানোর এমন সুবিধাজনক পরিস্থিতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে বলে মত তার। যে কোনো অর্থনৈতিক নীতির ক্ষেত্রেই আপনার একটা টানাপোড়েন থাকে। আপনি একটা জায়গায় করতে গেলে আপনার আর একটা জায়গায় মানে একই রকম সাফল্যটা পাবেন না বা ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং নিঃসন্দেহে যদি আমার মানে বৈদেশিক মুদ্রার দামটা কমে আসে, তাহলে আমার এইখানে তো মানে আমদানি পণ্য দাম কম হওয়া উচিত এবং সেইটা আমার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করা উচিত। গুরুত্বপূর্ণ হলো যে অন্য জায়গার যে আমার স্ট্যাবিলিটির ইন্ডিকেটরগুলো আছে, ওইটাও কিন্তু আমার মূল্যস্ফীতি বা ওই যে আমদানির ক্ষেত্রে আমার সহায়তা করে। অর্থনীতিবিদদের পরামর্শ, আপাতত টাকাকে শক্তিশালী না করে এর রিয়েল এক্সচেঞ্জ রেট RER মনিটরিং ও প্রকাশ করা দরকার। এতে ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য সঠিক বার্তা পাবেন। রুহুল আমিন, ৭১, ঢাকা। দেশের গর্ব স্পেশাল অলিম্পিকে স্বর্ণজয়ী বিবি ফাতেমা অবহেলা, দুর্দশা আর নিরাপত্তাহীনতায় জীবন কাটাচ্ছেন। সন্তান ও স্বামীসহ আশ্রয়হীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। রাষ্ট্রের জন্য অনন্য সম্মান বয়ে আনলেও ন্যূনতম অধিকার বঞ্চিত এই নারীকে মেরে লুটে নেওয়া হয়েছে অর্জিত পদক ও আর্থিক সম্মানী। আত্মসম্মানের সাথে বেঁচে থাকার অধিকারের জন্য পথে প্রান্তরে ঘুরতে থাকা এই বীর কন্যাকে নিয়ে রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী সৈয়দ রাশিদুল। ফুটপাতে বসে আছেন মা, বাচ্চার মুখে খাবারের অভাবে পানি তুলে দিচ্ছেন। এই মা বাংলাদেশের গর্ব। স্পেশাল অলিম্পিকে স্বর্ণপদক জয় করে বিশ্বমঞ্চে দেশের পতাকা উঁচিয়ে ধরেছিলেন এই নারী, যার নাম বিবি ফাতেমা। আজ সেই ক্রীড়াবিদ সন্তান ও স্বামীকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। নেই মাথা গোঁজার ঠাঁই, নেই নিরাপত্তা, নেই কোনো সরকারি সহায়তা। জানা গেল ফাতেমা নির্মম নির্যাতনের শিকার হয়েছেন নিজের ঘনিষ্ঠ আত্মীয়দের হাতে। তার আপন বোন ও আত্মীয়রা মিলে তার মাথায় আঘাত করে লুটে নেয় স্বর্ণপদক ও সম্মানীর অর্থ। শারীরিক আঘাতের চেয়ে বড় ছিল তার আত্মসম্মানের আঘাত। দেশের অর্জনের ওপর আঘাতও বইকি। এই অ্যাথলেটিক্স একটা বোবা মেয়ে যে 245টা কান্ট্রিতে বাংলাদেশ, চীনা, লাল সবুজের পতাকাটা উড়ে আমেরিকাতে। তাহলে এই অ্যাথলেটিক্সের জন্য কি বাংলাদেশে একটু থাকার কোনো স্থান নাই? যার ফ্যামিলি তাকে বের করে দিতে চায়, রাখতে চায় না। এটা কেমন ধরনের কথা আমি বুঝতেছি না। তার দিন কাটে ফুটপাতে। রাত হলে যেখানে আশ্রয় মেলে সেখানেই নিদ্রা যান। কথা বলতে না পারলেও চোখের ভাষাতেই অধিকার ফিরে চান। আর অশ্রু জলই যেন সকল অসম্মানের প্রতিবাদ। সাথে আছে সন্তানের মুখে খাবার দিতে না পারার অসহায়ত্ব। মেয়েটা একজন বাংলাদেশের সুনামগণ্য ব্যক্তি, বাংলাদেশের সম্পদ। তাহলে এই মেয়ে বাংলাদেশে অবশ্যই থাকার জন্য তো একটা ঘর পায়। যদি মেয়েটাকে একটা থাকার জন্য একটা কিছু করে দেয়, তাহলে আমি ওনাকে নিয়ে সারা জীবন
সুন্দরভাবে সংসার করতে পারবো। একজন বাক প্রতিবন্ধী আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের শীর্ষ স্থান ছিনিয়ে আনার পরও জীবনের সবটুকু স্বপ্ন, সবটুকু অর্জন ভুলণ্ঠিত হওয়া রাষ্ট্রের জন্যই বা কতটা সম্মানের? ক্রীড়া মন্ত্রণালয়, অলিম্পিক অ্যাসোসিয়েশন, না সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কে নেবে? কেউ কি নেবে? দেশকে সম্মানের শিখরে তোলা এই মানুষটির ন্যূনতম সম্মান সুরক্ষার দায়িত্ব। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা। চলমান সংকটের সমাধান খুঁজে বের করতে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। এছাড়া অস্থিরতা না কমায় নেপালের নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। দর্শক আরও জানাচ্ছেন আফসানা শাওন। জেনজি নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন নেপাল সেনাবাহিনী প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। আইন শৃঙ্খলা বজায় রাখা, জাতীয় ঐক্য নিশ্চিত করা এবং জানমালের ক্ষয়ক্ষতি ঠেকানো আমাদের সবার যৌথ দায়িত্ব। আমাদের জাতীয় ঐতিহ্য, সরকারি বেসরকারি সম্পত্তি, সাধারণ জনগণ ও কূটনৈতিক এলাকাগুলোর নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণ উপায়ে দেশকে এই খারাপ পরিস্থিতি থেকে বের করতে হবে। বিক্ষোভকারীদের প্রতি আমার আহ্বান, বিক্ষোভের পরিকল্পনা বাদ দিন, আলোচনায় আসুন। তারপরও সংঘাত বন্ধ না হওয়ায় দেশটির নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 10টার দিকে নেপালি সেনাবাহিনীর সদস্যরা দেশটির বিভিন্ন জায়গায় অবস্থান নেন। নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে সেনাবাহিনী সতর্ক করে বলেছে, সংকটজনক পরিস্থিতির সুযোগে বিক্ষোভকারীরা সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করছে। এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে নেপালি সেনাবাহিনী সহ সব নিরাপত্তা সংস্থা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কাঠমান্ডুর মেয়র ও র্যাপার ইঞ্জিনিয়ার থেকে রাজনীতিক হয়ে ওঠা বালেন্দ্র শাহ। তিনি বালেন নামেই জনপ্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রধানমন্ত্রী করার দাবি উঠেছে জোরে সোরে। সোমবার রাতে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের নিষেধাজ্ঞা তুলে নিলে অনলাইনে বালেন ফর পিএম দ্রুত ট্রেন্ডে উঠে আসে। আফসানা শাওন, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।